সালাম স্টিল নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজকে সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন টিভিএন 24-এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে দিনের খবরগুলো নিয়ে আলোচনা হবে। ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতা আলোচনা শুরু হবে এই সপ্তাহে, এমনটি শিরোনামে আমরা সংবাদ প্রচার করলাম। এবং সরকার উৎখাতে জড়িত থাকার অভিযোগ আবারও নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এটি ছিল আমাদের শিরোনাম। নাজমুল আশরাফ, যদি শুরুতে আপনার কাছে আসি, আমরা দেখলাম যে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসে প্রতিবেদনে এই অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে যে অর্থনৈতিক আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র, সেটিকে প্রাধান্য দিয়ে একটা রিপোর্ট করা হয়েছে। এই আলোচনা আমাদের এখনকার যে প্রেক্ষাপট, সেখানে আসলে কতটা গুরুত্ব বহন করে, তার কি তাৎপর্য আপনার কাছে জানবো। ধন্যবাদ আপনাকে। আমেরিকা বছর ধরেই বাংলাদেশের উন্নয়ন সহযোগী এবং সব ক্ষেত্রে সহযোগিতা করে। এমনকি বিগত সরকারের সাথে যখন নির্বাচন নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছিল আমেরিকা, তখনও কিন্তু আমেরিকার সাহায্য সহযোগিতা বিভিন্ন প্রকল্প কোনো কিছুই বন্ধ ছিল না। ফলে আমেরিকার যে পররাষ্ট্র নীতি সেটি অব্যাহত আছে, সেটি আরো জোরদার হবে এটা আশা করাটাই স্বাভাবিক। কারণ ডক্টর ইউনূসের সাথে আমেরিকার সম্পর্ক বহু বছরের এবং পুরনো বন্ধু বলা যায়। ফলে এই সহযোগিতাগুলো আরো এগিয়ে যাবে, আরো জোরদার হবে, এটা খুবই স্বাভাবিক। তাছাড়া আমরা জানি ভূ রাজনীতির কথা, আমরা জানি এই আঞ্চলিক রাজনীতির কথা, বাংলাদেশের এত বড় একটা পরিবর্তন হওয়ার পরে ভারতের ভূমিকার কথা এবং ভারত চায়না সহ এই পুরো অঞ্চলের যে বাস্তবতা, সেখানে আমেরিকা তার প্রভাব আরো চায়নাকে মোকাবেলা করার জন্য এবং তার যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় নীতি আছে সেটার বাস্তবায়নটা আরো সহজ হবে। সেক্ষেত্রে বাংলাদেশ তার জন্য আরো ঘনিষ্ঠ একটি মিত্র হিসেবে কাজ করবে, এটাই স্বাভাবিক। তো ঘনিষ্ঠ মিত্র হিসেবে বাংলাদেশকে পেতে চাইলে নিশ্চয়ই এসব সাহায্য সহযোগিতা আরো বাড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে আমেরিকা বা ইউরোপ বা গোটা পশ্চিমা বিশ্বের ভূমিকা এই অঞ্চলে এবং বাংলাদেশকে নিয়ে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারতের সাথে আমাদের সম্পর্কের যে অবস্থাটা এখন যাচ্ছে। কারণ আমরা জানি যে এই গত সরকারের সময় ভারত যেভাবে একতরফা সুযোগ সুবিধা নিয়েছে এবং অনেক রকমের অসম চুক্তি করেছে, স্বার্থ বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী যে কাজগুলো করেছে, তার বিপরীতে এখন আমরা যেটা শুনলাম অর্থ সাথে জনাব নাজমুল আশরাফ, ভারতের সাথে আমাদের আরো একটা খবর তো প্রচার করলাম, সেটি নিয়ে আলাদাভাবে আলোচনা করব। মানে এখন যদি শুধু যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনা, বিশেষ করে 14-15 তারিখে এই অর্থনৈতিক সংলাপটি হতে পারে, IMF সহ অন্যান্য ঋণের প্রসঙ্গে তো এর আগে থেকেই আমরা আলোচনা করেছি, সব মিলিয়ে এটা আসলে কতখানি গুরুত্ব পাচ্ছে, কিংবা আমাদের যে সংস্কারের প্রসঙ্গও কিন্তু এসেছে ওই প্রতিবেদনটিতে ফাইন্যান্সিয়াল টাইমসের। সব দিক থেকে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী করা, অন্তর্বর্তী সরকারের যত লক্ষ্য আছে সেগুলো পূরণ করা, সংস্কার থেকে শুরু করে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, সব ক্ষেত্রে আমেরিকা পাশে দাঁড়াবে। মানবাধিকারও আছে এর মধ্যে, এটাই খুবই স্বাভাবিক। আগের চেয়ে বেশি দাঁড়াবে এই পরিবর্তিত বাস্তবতায়, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেটা নিশ্চয়ই দেশের জন্য ভালো, আমরা নিঃসন্দেহে বলতে পারি। কিন্তু আমি বলছি যে আমেরিকা আমাদের পাশে ছিল, আছে, থাকবে, তার ভূমিকা আরো জোরদার হবে, সহযোগিতা আরো বাড়বে। সেটি কেবল আমেরিকা বাংলাদেশের বহু পুরনো বন্ধু অনেক বছর ধরে আমাদের পাশে আছে সেটাই একমাত্র কারণ না, ভূ রাজনৈতিক কারণ আছে, আমেরিকার স্বার্থ আছে, সেক্ষেত্রে আমাদেরও স্বার্থ আছে। ফলে এই স্বার্থটা যদি পারস্পরিক হয় তাহলে কোনো সমস্যা নাই, একতরফা যাতে না হয় ভারতের সাথে হয়েছে। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ। ইলিয়াস খান, আপনার কাছে আসি। এই দুদেশের অর্থনৈতিক সংলাপ, সেটি নিয়ে পরবর্তী যে পদক্ষেপ হবে সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনার একটা মতামত আছে। সেই সাথে বিগত সরকারের উৎখাতে জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে বেদান্ত প্যাটেলের। এর আগেও আমরা বেদান্ত প্যাটেল যা বলতেন সেটা শুনতাম, আজকেও তাকে বলতে শুনলাম। কারণ আমেরিকা এবং চীনের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবেও উঠছে, সেটির এক ধরনের তারা আজকে জবাব দিল। সব মিলিয়ে আপনার মতামতটি জানবো। আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আশরাফ ভাই এবং অনুষ্ঠান যা দেখছেন। এখন তো অলরেডি আমরা একটা সুখবর কিন্তু আমেরিকার কাছ থেকে পেয়েছি যে আমাদের জিএসপি সুবিধা আবার ফেরত পাচ্ছি। আমরা যে দীর্ঘদিন বন্ধ ছিল, এটি হলে কিন্তু আমাদের রপ্তানি আরো বাড়বে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে তৈরি পোশাক খাত রয়েছে সেখানে সবচেয়ে বেশি রপ্তানি হয়
মার্কিন যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে বড় দিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অকৃত্রিম বন্ধু হচ্ছেন ডক্টর ইউনূস। তাকে রক্ষার জন্য তাকে যে গত স্বৈরাচারী সরকার যে নানাভাবে অপমান অপদস্থ করেছে, অনেকগুলো মামলা দিয়েছিল, কোর্টের দোরগোড়ায় নিয়ে দাঁড় করিয়ে রাখতো, নানা কিছু করেছে, তার বিরুদ্ধে নানা বিষোদ্গার করেছে, স্বয়ং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। কিন্তু তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়েছিল। এটি কিন্তু একটা বিরাট দিক। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বিশ্ববিদ্যালয়ে তার যে মডেল সেটি কিছু করানো হয়। সুতরাং আমরা আশা করতেই পারি যে এই যে ভিজিটটি হচ্ছে অত্যন্ত ফলপ্রসূ ভিজিট হবে। এবং আমরা তো জানি যে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, মূল্যস্ফীতি বেড়েছে, দেশের মানুষের মাথায় 1 লক্ষ টাকার বেশি করে এক একজনের মাথায় ঋণ আছে। সুতরাং এই ঋণ পরিশোধ নানা কিছু মিলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমাদের দরকার। আমাদের যে শুধু চীন জাপান বাদে অন্যান্য যে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে, এটি কিন্তু আমাদের তারা এক ধরনের রিটার্ন নিয়ে থাকে খুব দ্রুত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান তাদের বিষয়টি কিন্তু আলাদা। আমি মনে করতে চাই বা বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিন্তু খোলা হাতে বাংলাদেশকে সহযোগিতা করে। এবং আরো বড় বিষয় হচ্ছে গত যে সরকারটি ছিল তারা বলা যায় এক ধরনের শেষ পর্যায়ে কিন্তু কূটনৈতিক সম্পর্ক খুব খারাপে দিয়ে গিয়েছিল। মিস্টার হাস তিনি যখন মায়ের ডাকের যিনি আহ্বায়ক তার বাসায় গিয়েছেন মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে, তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে। আগে যিনি রাষ্ট্রদূত ছিলেন তার উপর মোহাম্মদপুরে হামলা করা হয়েছিল, নানা কিছু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের উদ্বিগ্ন ছিল, সম্পর্ক খারাপ ছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন যিনি প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন, তিনি কিন্তু ক্ষমতা এসেই বলেছিলেন যে আমি গণতন্ত্র বিস্তারে সারা বিশ্বব্যাপী কাজ করবো। কিন্তু বাংলাদেশে গত 15.5 বছর গণতন্ত্রকে এক ধরনের গণতন্ত্র নিয়ে বহু প্রশ্ন ছিল। ভোটের নামে প্রহসন হয়েছে, মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে দিয়েছে, দামি ভোট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ দিকে তো মার্কিন যে রাষ্ট্রদূত এখানে ছিলেন মিস্টার হার্ট, তিনি অনেক দৌড়ঝাঁপ করেছেন, এই জন্য তার উপর দিয়ে নানা ধকলও গেছে। শেষ পর্যন্ত কদিন আগে গণমাধ্যমের কল্যাণে জানলাম যে ভারতের চাপের কারণে শেষ দিকে তিনি অত সরব ছিলেন এবং হঠাৎ করে তিনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। আর বেদান্ত প্যাটেল যে আজকে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে ভূমিকা ছিল, আমি এটি একেবারে বিশ্বাস করি না। আমাদের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে এটিকে ছোট করার জন্য এগুলো বলা হচ্ছে। কারণ যে দুর্বিনীত সরকারটি ছিল, যে গণতন্ত্র হত্যাকারী সরকারটি ছিল, যে লুটেরার সরকারটি ছিল, বাংলাদেশের জনগণই কিন্তু ফসে ছিল। তারা দীর্ঘদিনের ক্ষোভ তাদের জড়ো হয়েছিল। ছাত্ররা যখন আন্দোলনের নামে তখন তারা সেখানে যোগ দিয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো ভূমিকা আছে বলে মনে করি না। বড় ভারত অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমাদের আমরা ভাবতে চাই যে আমাদের প্রতিবেশী, কিন্তু তারা কিন্তু এই বিনা ভোটের সরকারকে নিজেদের দেশে ভোটটি কিন্তু ঠিক রেখেছে, কিন্তু আমাদের দেশে বিনা ভোটের সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক কাজ করেছে এবং তারা এটা খোলামেলায় বলেছে। সুজাতা সিং থেকে শুরু করে আজকে যিনি এখানে হাইকমিশনার, সবাই, তারপরে ওখানে যে অজিত দোভাল যারা আছেন, সবাই একদম বলা যায় একদম উলঙ্গ ভাবে কাজ করে কূটনৈতিক শিষ্টাচার তারা রক্ষা করে। সুতরাং আমি এই সুযোগে বলে রাখতে চাই, আশা করতে চাই যে ভারতের বোধোদয় হবে, কারণ ভারতের একমাত্র বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের জনগণের সঙ্গে না, কিন্তু ভারতের প্রসঙ্গে এনেছেন, আপনাকে ধন্যবাদ। ইলিয়াস খান, নাজমুল আশরাফও এনেছিলেন। আমরা ভারতের প্রসঙ্গতেই আরো দীর্ঘ একটু আলোচনা করতে চাই, সেটি বিরতির পরে আপনারা সুযোগ দিলে। আপনাদের দুজনকে ধন্যবাদ। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা বিরতির পরে ফিরে এলাম। টিবিএন 24-এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান আছেন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক আগামী এই মাসে ঢাকা ওয়াশিংটন অর্থনৈতিক সহযোগিতা আলোচনা শুরু, এই নিয়ে আলোচনা করছেন এবং আলোচনায় খুব স্বাভাবিকভাবে আপনাদের দুজনের বক্তব্যই ভারতের সাথে সম্পর্কের প্রসঙ্গ এসেছে। দুটি খবর আছে আজকে আমাদের, যেটি আমরা প্রচার করলাম। একটি শিরোনাম এরকম ছিল যে সীমান্তে আর হত্যা দেখতে চায় না বাংলাদেশ, দুর্গোৎসবে নিরাপত্তায় থাকছে হেলিকপ্টার টহল, পূজার সময় সীমান্ত দিয়ে যাওয়া আসা না করার আহ্বান। এটি দুজন উপদেষ্টা আজকে আন্তঃমন্ত্রণালয় সভায় বলেছেন। এবং ভারতের সাথে চলমান গুরুত্বপূর্ণ সব প্রকল্প চালু থাকবে, দুদেশের স্বার্থে নেওয়া হবে আরও প্রকল্প, আগের মতোই সম্পর্ক এগিয়ে নেবে দিল্লি। এইটি আসলে প্রণয় ভার্মা এবং আজকে
সালেউদ্দিন আহমেদের সাথে একটি বৈঠকের পরে দুজনের বক্তব্যে এরকম খবরই উঠে এসেছে। আমি যদি ইলিয়াস খান আপনার কাছে আসি, মানে এই দুজনের বৈঠকের পরে কি বার্তা আপনার কাছে যাচ্ছে? বিশেষ করে আখাউড়ার 4 লেন নিয়ে কথা আলোচনা শুরু হয়েছিল, তারপর তারা এই বক্তব্য দিয়েছেন সংবাদ মাধ্যমে। আমরা খুব স্বস্তি বোধ করছি যে ভারতের সাথে বৈঠক হয়েছে এবং কথা বলেছেন আমাদের অর্থ উপদেষ্টার, ভালো দিক। কারণ চলমান প্রকল্প যেগুলো রয়েছে এগুলো তো আর বাদ দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে আমাদের 5 তারিখের পরে কিন্তু ভারতের অনেক কথা আমরা নানাভাবে শুনেছি যে আমাদের এখানে সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে, নানা কিছু তারা বলেছে, গণমাধ্যমে এসছে, অনেকগুলো ফেকও প্রমাণিত হয়েছে। এবং অতি সম্প্রতি ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি মিস্টার রাজনাথ সিং বোধহয়, তিনি কিছু কথা বলেছে। এই কারণে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে। মূল বিষয় হচ্ছে ভারত আমাদের বৃহত্তর প্রতিবেশী, মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছে, সম্পর্ক তো ছিন্ন করার সুযোগ নেই। সুতরাং সম্পর্ক, যে কথাটি বললাম, প্রতিবেশী তো পরিবর্তন করা যাবে। সুতরাং উইন উইন সিচুয়েশনে ভালো সম্পর্ক থাকবে বলে আমরা বিশ্বাস করি। অনেকগুলো প্রজেক্ট রয়েছে দুই দেশের মধ্যে, সেগুলো যদি সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই জিনিসটা ভারত নিশ্চয় করবে এবং বাংলাদেশ হিসেবে। একই সঙ্গে এটাই বলতে চাই, ভারতের কিছুটা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বলে আমি। কারণ আমি আগের পার্টে বলেছি যে বাংলাদেশে যে গণতন্ত্র হত্যা করা হয়েছিল, কিন্তু সেই সরকারের দিকে তারা বলা যায় সরাসরি যে বলে মোটা জায়গায় উলঙ্গভাবে সহযোগিতা করেছে। আমরা কিন্তু সেটা চাই না। যেমন ভারত নানা জাতপাতের মানুষ বাস করে, অনেকগুলো প্রদেশ রয়েছে, তো তাদের নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। তাদের নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ ভোট দিতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দীর্ঘদিন ভোট দিতে পারে। বিশেষ করে এবার যারা আন্দোলন করেছে, ছাত্রদের কথাই ধরি, যাদের বয়স 22 থেকে 27-এর মধ্যে, তারা কিন্তু কোনোদিন ভোট দিতে পারে। তারা পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারেনি, স্থানীয় সরকার নির্বাচনেও ভোট দিতে পারেনি। সুতরাং তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল এবং বিশেষ করে এই কারণে কিন্তু ভারতের প্রতি এক ধরনের বৈরী মনোভাব বাংলাদেশে অনেক মানুষের ছিল, সেটি দূর হবে বলে। এবং ভারত বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে। কিন্তু ইলিয়াস খান, মানে এখনো কিন্তু ভিসা সেন্টার বন্ধ, ভিসা না দেওয়ার জন্য এভিয়েশন শিল্পে এক ধরনের প্রভাব পড়ছে। আমরা আখাউড়ার 4 লেন প্রকল্পের কথা বললাম, সেখানে যে ভারতীয় শ্রমিক এবং প্রকৌশলীরা কাজ করতেন, তারা 5 তারিখের পরে আর কাজের নেই, চলে গেছেন। মানে এইগুলোর উন্নতি হবে কিনা আপনি? অবশ্যই উন্নতি হবে। দেখুন, 5 তারিখের পরে কিন্তু পুলিশ অনেকে দায়িত্ব পালন করতে চান না। পুলিশের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করেছে, অনেক পুলিশের অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ মেরে ফেলাচ্ছে, তারা অনেক মানুষ মেরেছে। মূলত তাদের হাতে বাংলাদেশের যে আন্দোলন যারা করছে বেশিরভাগ মানুষ নিহত হয়েছে। এবং কথাটি আগেও বলেছি, আবার বলছি, এই কারণে কিন্তু মানুষের মনে এক ধরনের ক্ষোভ ছিল এবং সেই কারণেই ভারতের ভিসা সেন্টার গুলো বন্ধ করে রেখেছে। কিন্তু দুই দেশের লস। যেমন বাংলাদেশের অনেক মানুষ কিন্তু ভারতে যেতে চান চিকিৎসা সহ নানা প্রয়োজন। একইভাবে ভারতের কিন্তু একটা বিরাট বৈদেশিক আয় হয় বাংলাদেশের মানুষ যায়। বলা হচ্ছে যে নিউ মার্কেট প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সুতরাং কিন্তু লাভের বিষয় আছে। আমি বলতে চাই, উইন উইন সিচুয়েশন নিয়ে দুই দেশের মানুষ যাতে সুস্থভাবে চলাচল করতে হবে সেই উদ্যোগ বাংলাদেশ নিয়ে ভারত। একই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, যে আবার শেষ কথা এই বিষয়ে, যে আমাদের সীমান্ত হত্যা এগুলো আমাদের পীড়া দেয় এবং এটি কিন্তু একপাক্ষিক। শুধু আমাদের এখানে মানুষকে হত্যা করা হয়, ভারতের কেউ কিন্তু কখনো হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমরা শুনি। আজকে তো দেখলাম যে দুজন উপদেষ্টা বলেছেন যে সামনে যে দুর্গাপূজা আসছে, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসব কেন্দ্র করে আগে আমরা দেখেছি যে বর্ডারের মানুষ এপার ওপার অবৈধভাবে আমি সোজা বাংলাদেশে যাতায়াত করে থাকি। সেটি যদি না হয়, আমি আশা করতে চাই যে সীমান্ত উত্তেজনা বা সীমান্তে মানুষ এগুলো থাকবে না এই সময়। এবং শুধু এই সময় না, বাংলাদেশ সীমান্তে যেন কখনই মানুষ হত্যা করা না হয়। আমরা দেখেছি কালকেও একটি কিশোরকে হত্যা করা হয়েছে। এটি হওয়া উচিত না। কারণ আমরা জানি ভারতের একদম জন্মের পর থেকে বৈরী রাষ্ট্র পাকিস্তান, কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু এরকম আপনি শুনবেন না যে একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ জনাব ইলিয়াস খান। আমি একটু নাজমুল আশরাফের কাছে সেই প্রসঙ্গটি নিয়ে যেতে চাই। মানে এই দুটি দেশের মধ্যে তো শুধু অর্থনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক না, একটা সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেইখানে যে সীমান্ত হত্যা, সেটি বন্ধ করার কথা বলা হয়েছে। দুর্গাপূজায় সীমান্ত পারাপার না হওয়ার কথা বলা হয়েছে।
ধর্ম উপদেষ্টা আজকে বলেছেন যে পূজা মণ্ডপ পাহারায় প্রয়োজনে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন। এই সব কিছু এবং শুরুতে যে আলোচনা করছিলাম সব কিছুই দুদেশের সম্পর্কে কী প্রভাব ফেলবে, সামনের দিনগুলোতে আসলে কি বার্তা আসতে পারে? ধন্যবাদ আপনাকে। আমাদের অর্থ পরিকল্পনা উপদেষ্টার সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠকের পরের যে ফলাফলটা আমরা জানলাম, আমি এতে হতাশ হয়েছি। কারণ ভারতের সাথে সকল প্রকল্প চালু থাকবে, আরো জোরদার হবে, এই কথাটা সাথে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়ে গেল, এর মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং বহু বছর ধরে ভারত একতরফা ভাবে আমাদের কাছ থেকে সুবিধা নিয়ে নানানভাবে আমাদেরকে ঠকিয়ে বাংলাদেশের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের বদলে একটি দল বা একজন ব্যক্তির সাথে সম্পর্ক রেখে তারা যেভাবে একতরফা সুবিধা নিয়েছে এবং বাংলাদেশকে ঠকিয়েছে, বাংলাদেশকে ছোট করেছে, খাটো করেছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে অপমান করেছে এবং যাচ্ছে তাই করে তারা পার পেয়েছে এবং সেই পার পেতে সহায়তা করেছে আমাদের এই পতিত স্বৈরাচার। সেই বাস্তবতায় যদি আপনি বলেন যে সকল প্রকল্প চালু থাকবে এবং ভবিষ্যতে আরো প্রকল্প নেওয়া হবে, আমি তাতে শঙ্কিত হই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। কারণ যেই প্রকল্প বা সমঝোতাগুলো ভারতের সাথে আমাদের আছে, এগুলো খতিয়ে দেখা কোনটা জাতীয় স্বার্থে কোনটা জাতীয় স্বার্থের বিপক্ষে, বিগত সরকার কোনো কিছুই জাতীয় স্বার্থের পক্ষে করে নাই, সেগুলো চালু রাখা মানে ভারতের কাছে যে আমরা প্রধানত ছিলাম, তাদের স্বার্থই দেখেছি, আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়েছি, আমরা কি সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই? মানে প্রকল্পগুলো পর্যবেক্ষণ করা দরকার আরো নতুন করে, সেটি বলছেন? না না, নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আপনি আমাকে বলেন যে ভারতের সাথে ট্রানজিটের নামে করিডোর দেওয়া, রেল ট্রানজিট দেওয়া, ট্রান্সশিপমেন্টের নামে একতরফা সুবিধা দেওয়া, আমাদের চট্টগ্রাম বন্দর, আমাদের মংলা বন্দর তাদেরকে দিয়ে দেওয়া এবং বাণিজ্য ঘাটতি প্রতিনিয়ত বাড়াতে থাকা, বাংলাদেশের চাকরির বাজারে তাদের বৈধ অবৈধ যে অনুপ্রবেশ এবং একরকমের লুটপাট করে আমাদের অর্থনীতিকে খেয়ে ফেলা এবং সীমান্ত সংকট, আমাদের নদী পানির সংকট, এগুলো কোনো যদি সমতার ভিত্তিতে সমাধান না হয়, তাহলে সকল চুক্তি চালু রাখা এবং নতুন নতুন করে নেওয়া, এই করার মধ্যে আমার মনে হয় না মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। আমরা এটা বুঝতে পারি যখন থাকেন তাদের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, সরকারের বাইরে থেকে আমরা সাধারণ নাগরিক হিসেবে বা রাজনৈতিক বা সামাজিক শক্তি হিসেবে যে কথাগুলো বলি, সরকারে থাকলে পরে হয়তো সে কথাগুলো বলা যায় না। কিন্তু আমরা কিন্তু দুদিন আগেও প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টার মুখে যা শুনেছি, তাতে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মর্যাদা, এই সব কিছু ক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক তৈরি করা হবে। ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার উপায় নাই। ভারত প্রতিবেশী বদলানো যাবে না, কিন্তু প্রতিবেশীর আচরণ বদলানো যাবে। ভারত ৭১ আমাদের সহযোগিতা করেছে, এর অর্থ এই না কিয়ামত পর্যন্ত আমরা শুধু তাদেরকে অবারিতভাবে দিয়ে যাব। ওই জায়গাটিতে যে জন আকাঙ্ক্ষা এবং জনগণের মনোভাব, তার প্রতিফলন কিন্তু ঘটে না এই বক্তব্যে, যে বৈঠকের পরে আমরা শুনলাম। সেই জায়গায় আমি মনে করি যে চুক্তিগুলি জাতীয় স্বার্থের বিরোধী, বিশেষ করে শেখ হাসিনার সরকার আপনার পতিত হওয়ার আগ মুহূর্তে যে 10টি সমঝোতা স্মারক সই করে এসেছে, যেগুলো বিস্তারিত তারা জনগণকে জানায় নাই এবং সেগুলো এখন আমরা বিস্তারিত জানি না, হয়তো বিভিন্ন গণমাধ্যম সূত্রে বরাতে আমরা জেনেছি। যেটুকু জেনেছি তাতে দেখা গেছে যে এখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় নাই। মানে সেইগুলোকে আবারও নতুন করে পর্যালোচনা করার এক ধরনের দাবি, যেগুলো জাতীয় স্বার্থ বিরোধী সেগুলো বাতিল করতে হবে এবং মর্যাদার সাথে, সাহসের সাথে, স্বাধীন সার্বভৌম একটা দেশের অবস্থান থেকে আমাদেরকে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা কিন্তু জনগণের মাঝে আছে। সেই আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়, তাহলে এই সরকারের কোন সিদ্ধান্ত বা আচরণ জনগণ সমর্থন করবে বলে আমি মনে করি না। আপনার বক্তব্য স্পষ্ট। ধন্যবাদ নাজমুল আশরাফ। ইলিয়াস খান আমাদের সাথে ছিলেন। আমরা আরেকটি বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে এসে সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে বাকি আলোচনা করব। বিরতির পরে ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে, এটি নিবেদন করছে সালাম স্টিল। দুজন সিনিয়র সাংবাদিক আছেন আমাদের সাথে। আছেন TVN24 এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ এবং আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব শেষ পর্যায়ে এসে। শিরোনাম ছিল এরকম যে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি হয়েছে 500-র উপরে, 534 জন, এবং এ মাসের প্রথম 10 দিনেই গত মাস আগস্টের চেয়ে দ্বিগুণ রোগী, এবং জ্বর নিয়ে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমি যদি প্রশ্নটি এভাবে করি জনাব নাজমুল আশরাফ আপনার কাছে, যে মানে বন্যার পর এবার ডেঙ্গু যদি মহামারী আকারে ধারণ করে, আমরা নিশ্চয়ই সেটি চাই না, তারপরও তাহলে এই মশক নিধন থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা করা মানে অন্তর্বর্তী সরকারের জন্য কতটা চ্যালেঞ্জের হয়ে যাবে সেটি? অনেক বেশি চ্যালেঞ্জ যখন আপনার রাজনৈতিক সরকার বা সরকার, কারণ বিগত সরকারের সাথে অন্য কোনো সরকার তুলনা হয় না কেন, কারণ বিগত সরকারের আমলে সরকারের যে ভূমিকা সেটি অনেক ক্ষেত্রে অনুপস্থিত ছিল। ব্যক্তি বিশেষ, গোষ্ঠী বিশেষ, দুর্নীতিবাজ, লুটপাটকারী, অন্যায়কারী, এদের একরকমের রাজত্ব কায়েম হয়েছিল, ফলে সব খাতেই এর কিন্তু প্রভাব পড়েছে, এই স্বাস্থ্য খাত সহ। তো এখন যেই পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে, এখনো পর্যন্ত সবকিছু স্বাভাবিক এটা বলা যাবে না। আর এমনিতে তো বাংলাদেশের মতো দেশে কিছু সংকট সবসময় ছিল, আছে, হয়তো থাকবে। তার মধ্যে আইন শৃঙ্খলা একটা বড় ব্যাপার, দ্রব্যমূল্য একটা বড় ব্যাপার, মানুষের সমর্থন আছে, কিন্তু সব ক্ষেত্রে মানুষকে স্বস্তি দেওয়া, মানুষকে স্বাভাবিক জীবনযাপন করার পরিবেশ নিশ্চিত করা, সেই কাজটি তো চলমান আছেই। আর যদি খাতোয়ারি বলি, আপনার অর্থনীতি থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, চিকিৎসা, সব ক্ষেত্রেই কিন্তু একটা দুরবস্থা আছে। সেটি কাটিয়ে উঠে একটা উন্নত ব্যবস্থায় যেতে সময় লাগবে। তার জন্য সংস্কারের কথা যে বলা হচ্ছে, খাতোয়ারি সংস্কার করতে হবে। স্বাস্থ্য খাত, আমাদের 18 কোটি মানুষের দেশে যে স্বাস্থ্য সুযোগ আছে সরকারি এবং বেসরকারি খাতে, সেটা যে পর্যাপ্ত না, মহামারীর সময় আমরা সেটা টের পেয়েছি। আর ঠিক একইভাবে প্রতি বছর আপনার ডেঙ্গুর মতো সংকট ফেরত আসে, তার মধ্যে হঠাৎ করে আপনার ভারতের কারণে আমরা একটা আকস্মিক বন্যা মোকাবেলা করলাম, সেটিও সারা দেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করেছে সেই সংকটটি মোকাবেলার জন্য, এবং এর রেশ তো চলছে। এবং বন্যা উত্তর যেসব রোগ, পানিবাহিত এসব ছড়িয়ে পড়ে, সেগুলো আমরা জানি। ফলে বন্যার মতো এত বড় একটা সংকট, তার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবার ডেঙ্গুর সংকট, আর চলমান সংকট তো আছেই। পরিবর্তিত বাংলাদেশের যেসব নতুন করে সংকট, তার মধ্যে আপনার যুক্ত হয়েছে নতুন যে চ্যালেঞ্জগুলো, রাষ্ট্র সংস্কার, বিভিন্ন খাতের সংস্কার, এই সবকিছু মোকাবেলা করে একটি অরাজনৈতিক সরকার, যতই জনসমর্থন থাকুক না কেন, রাজনৈতিক সরকারের যে সুবিধাটা থাকে, তারা যেভাবে দেশকে বোঝে, মানুষকে বোঝে, সারা দেশে তৃণমূল পর্যায়ে তাদের যে যোগাযোগ থাকে, কর্মী বাহিনী, নেতা বাহিনী থাকে, নেটওয়ার্ক থাকে, সেগুলোর মাধ্যমে দেশ শাসন করা সহজ। অনির্বাচিত অরাজনৈতিক সরকারের পক্ষে সেটা কঠিন হয়। এই সংকটগুলো তার জন্য চাপ তৈরি করবে। একটা নিয়ে শেষ করি, এখানে সমাজের সব শ্রেণী পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা দরকার হবে সরকারকে, তা না হলে এইসব সংকট অতিক্রম করা মুশকিল হবে। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ। ইলিয়াস খান, আপনিও মনে করেন কিনা মানে সবাই ঐক্যবদ্ধ হবে কিনা? কেন বলছি, কারণ ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা সবার আগে জরুরি। চিকিৎসকরাও বলছেন মশাকে নিজের ঘরে আসতে না দেয়া, জ্বর হলেই ডাক্তারের কাছে যাওয়া, সেই সচেতনতার জায়গাটিতে আমরা এতদিনেও কি পৌঁছতে পেরেছি কিনা? সেটা তো পারিনি, বাট আমি আশাবাদী। কারণ আপনি দেখবেন বন্যার পরে যে বাংলাদেশে এবার যে দৃশ্য হয়েছে, মানে সব মানুষ ঝাঁপিয়ে পড়েছে বন্যার্থদের কিভাবে সাহায্য করা যায়, এই দৃশ্যটা কিন্তু এতদিন অনুপস্থিত ছিল। দেশে কোনো সরকার বা দেশ চলা এরকম কোনো অবস্থা ছিল না। লুটপাট, কিভাবে দেশের সম্পদ দখল করবে, বিদেশে পাঠাবে, বিনা ভোটের কাউন্সিলর, বিনা ভোটের মেয়র, এরা ছিল ক্ষমতায় আসলে। সুতরাং কাজগুলো সুচারুভাবে হয়নি। এই সুযোগে আমি একটু বলে রাখতে চাই যে ছাত্র জনতার যে ঐক্য হয়েছে, তারা কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিজেরা অংশ নিতে পারে, মানুষকে সচেতন করতে পারে। এবং এই আমাদের যে ডেঙ্গু কথা বলা হচ্ছে, এটির মূল বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে বাসা বাড়ি পরিষ্কার রাখা। বাংলাদেশে কিন্তু সেই সংস্কৃতি নাই আসলে মানুষের মধ্যে। সেই সচেতনতা করা যেতে হবে, এবং বাসা বাড়ি চেক করে হলো বা এভাবে কোনো একটি পন্থা নিয়ে প্রয়োজনে বাসা বাড়ি যাতে পরিষ্কার থাকে সেই ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি এবার একটু ডাক দিলেই কিন্তু সব মানুষের ছাড়া পাবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দৃশ্য দেখেছেন, আপনি দেখেছেন, আমি আশরাফ ভাই, ইভেন আমাদের সময় ছিল বন্যা হলে রুটি বানাতো টিএসসিতে, কিন্তু দীর্ঘদিন কিন্তু এই কালচার ছিল না। তারপর পুরনো কাপড় চোপড় তুলতো, কিভাবে দিবে তাদেরকে, টাকা পয়সা তখন হয়তো মানুষের হয়তো ছিল না, বাট এবার কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। এবং টিএসসি এলাকা ছিল রীতিমতো
ভেঙে পড়েছিল, মানুষের সহযোগিতা করতে চেয়েছে বন্যার। তাহলে ইলিয়াস খান মানে এই জোয়ারটিকে কাজে লাগানো যায় কিনা ডেঙ্গুর মতো একটি ব্যাধিকে নির্মূলের জন্য? এটি কাজে লাগানো উচিত। ছাত্ররা যদি আহ্বান জানায় স্বেচ্ছাসেবী আসলে তারা বাসাবাড়ি পরিষ্কার বা ড্রেন পরিষ্কার, ইভেন সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন ট্রাফিক কন্ট্রোল করেছে, রাস্তা ঝাড়ু দিয়েছে আমাদের কর্মরত শিক্ষার্থীরা। এসব জিনিস আমাদের খুব আবেগ আপ্লুত করে যে আমরা এবারও সেই দৃশ্য দেখতে পাবো বলে আমি মনে করি। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। আমাদের হাসপাতালে কিন্তু এত জায়গায় নেই, হাসপাতাল নিয়ে চিকিৎসক যদিও অনেক নাটক হয়েছে, 10 টাকার টিকিট কেটে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি চিকিৎসা করিয়েছেন, বাট একটু সমস্যা হলেই তার নিয়োগকৃত প্রেসিডেন্ট তিনি অনেক লোক নিয়ে বাইরে গিয়েছেন। আর আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, এটা কাশি হলেও তিনি সিঙ্গাপুর চলে যেতেন, এবং তার মন্ত্রী পরিষদ যারা ছিল সবাই একই কাজ করতে। কিন্তু বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা কোনো ডেভেলপমেন্ট করেনি, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। মানে এবার অন্তত আশাবাদী হচ্ছেন ইলিয়াস খান। জি 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 জি, অনেক 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 ধন্যবাদ আপনাদের দুজনকে, ইলিয়াস খান এবং নাজমুল আশরাফ, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের সালাম স্টিল নিয়োজিত সংবাদ সম্প্রসারণে। থাকুন ডিবিসি নিউজের সাথে।